হচ্ছে আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এর আগের ভিডিওতে আমরা পড়েছি যে সিগমা ইকুয়ালস টু ছিল কিউ বাই এ। এটা ছিল কি আধানের তলমাত্রিক ঘনত্ব। মানে কোনো একটা পরিবাহীতে যদি আধান দেওয়া হয় তাহলে আধানটা সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকবে বা অবস্থান করবে। তো এটা কেন হয় সেটা আমাদের জানতে হবে। তো আমরা জানি যে পজিটিভ চার্জকে বিকর্ষণ করে বা নেগেটিভ চার্জকে বিকর্ষণ করে। তো এই যে একটা পরিবাহী রয়েছে, এটা একটা গোলকীয় পরিবাহী। তো এখানে যদি আমি একটা পজিটিভ চার্জ দিলাম এবং আরেকটা পজিটিভ চার্জ দিলাম, তাহলে এরা কোথায় অবস্থান করবে? এই পজিটিভ চার্জগুলি কোথায় অবস্থান করবে? তো যেটা সব থেকে বেস্ট সেটা হচ্ছে, আমরা জানি কি সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। মানে এই দুটি আধান পরস্পরকে বিকর্ষণ করে সব থেকে দূরে ঠেলে দিতে চাইবে। তাহলে সব থেকে বেস্ট পজিশন এই দুটি আধানের সেটা হচ্ছে ডায়ামিটার বরাবর। মানে এইটা যদি একটা ডায়ামিটারের এন্ডে থাকে তাহলে এই আধানটা থাকবে হচ্ছে ডায়ামিটার বরাবর, এটা সেন্টার। এই আধানটা থাকবে হচ্ছে এইখানে। ঠিক আছে। সিমিলারলি যদি অন্য আরেকটা আধান দেখা যায় তাহলে এর করসপন্ডিং আরেকটা আধান থাকবে নিশ্চয়ই ডায়ামিটার বরাবর এইখানে। তো এরকম করে দেখতে দেখতে তাহলে এই একটা আধানের জন্য এইটা, এটার জন্য এইটা, এটার জন্য এইটা, এটার জন্য এটার জন্য এইটা, তাহলে দেখা যাচ্ছে যে এরকম করে আধানটা পরিবাহী পৃষ্ঠে কিন্তু ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, কারণ এটা একটা ইউনিফর্ম স্ফিয়ার। তো বোঝা গেল কেন হলো, কারণ সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিকর্ষণ করে তারা যতটা দূর সম্ভব দূরে সরিয়ে দেবার চেষ্টা করবে। তো ম্যাক্সিমাম ডিস্টেন্স যেটা হতে পারে দুটি আধানের মধ্যে সেটা হচ্ছে ডায়ামিটার বরাবর। তাহলে তারা হচ্ছে ডায়ামিটার বরাবর থাকবে, ডায়ামিটারের এন্ডে। এবং প্রতিটা আধান এরকম যদি দেখা যায় এটার করসপন্ডিং এটা, এটার করসপন্ডিং এটা, তো তারা এরকম ভাবে সব থেকে দূরে মানে পৃষ্ঠে অবস্থান করবে। ঠিক আছে। এবারে যেটা দেখছি সেটা হচ্ছে একটা পরিবাহী নিরেট বা ফাঁপা, নিরেট হোক বা ফাঁপা হোক, মানে এইটা যদি আমি ধরে নিচ্ছি নিরেট গোলক, তাহলে যে আধানটা রয়েছে পৃষ্ঠে যদি পরিবাহীটা হতো আমাদের ফাঁপা, মানে এটা যদি ফাঁপা পরিবাহী হতো, তাতেও যদি কিছু আধান দেওয়া হতো সেই আধানটাও কিন্তু সেই পরিবাহীতে, পরিবাহীর যে পৃষ্ঠ সেই পৃষ্ঠতেই কিন্তু জমা থাকতো। নিরেট হোক বা ফাঁপা হোক, পরিবাহীর পৃষ্ঠেই সবসময় আধান জমা থাকবে, পরিবাহীর বাইরের পৃষ্ঠেই সবসময় আধানটা জমা থাকবে। ঠিক আছে। এখানে কিছু পয়েন্ট লেখা আছে, দেখে নেবেন। এরপর যেটা আসছে একটা অন্তরক। অন্তরক যদি মানে আমি কোনো একটা অন্তরকে কোনো অন্তরকের কোনো অংশে যদি কিছু আধান দিই, তাহলে সেই আধানটা কিন্তু অন্তরকের ওই অংশটাতেই সীমাবদ্ধ থাকবে, অন্যত্র ছড়িয়ে পড়বে না। তার কারণ হচ্ছে পরিবাহীর মধ্যে যেরকম আধানটা স্বচ্ছন্দে চলাচল করতে পারে, এটা পরিবাহীর ধর্ম, পরিবাহীর মধ্যে আধান স্বচ্ছন্দে চলাচল করতে পারে, ফ্রি টু মুভ। কিন্তু অন্তরকের মধ্যে আধান স্বচ্ছন্দে চলাচল করতে পারে না। তাই যদি অন্তরকে কোনো আধান দেওয়া হয় তাহলে সেই আধানটা ওই অন্তরকের ওইটুকু অংশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এরপর আসছে, এটা একটা খুব ভালো ফ্যাক্ট যে একটা নিরেট গোলক আছে আর একটা ফাঁপা গোলক আছে। তো সেই নিরেট গোলক আর ফাঁপা গোলক যদি হয় সম ব্যাসের, মানে তাদের ব্যাসটা সমান, তাহলে তারা কিন্তু একই পরিমাণ আধান ধরে রাখবে। ঠিক আছে। এইটাতেই উদাহরণ দিয়ে বোঝানো যাক। এটা একটা নিরেট গোলক যার রেডিয়াস হচ্ছে আর, আর এটা একটা ফাঁপা গোলক যার রেডিয়াস হচ্ছে আর। তাহলে সমব্যাসের হলো। তো এদের যদি দেখা যায় যে আধান কি পরিমাণ আধান এরা ধরে রাখতে পারে, তো দেখা যাবে এরা কিন্তু এই যে আধানটা ধরে রাখবে এই গোলকটা, এই গোলকটাও সেই একই পরিমাণ আধান কিন্তু ধরে রাখতে পারবে। তার কারণটা হচ্ছে আধান সবসময় বাইরের পৃষ্ঠে অবস্থান করে। তার বাইরের পৃষ্ঠটা যার, এই এই গোলকটার বাইরের পৃষ্ঠ যা, এই গোলকটার বাইরের পৃষ্ঠও তাই, 4πr², 4πr²। তাহলে পৃষ্ঠ ধরে ক্ষেত্রফলটা একই, তার জন্য এরা কিন্তু একই পরিমাণ আধান ধরে রাখতে পারছে। এবং দেখা যাচ্ছে এই যে আমাদের এই জায়গাটা ধারক ধারকত্বকে খুব ভালো রকম ভাবে আমরা বুঝতে পারবো।
মাথায় রাখতে হবে নিরেট গোলক হোক বা ফাঁপা গোলক হোক, যদি সমব্যাসের হয় তাহলে নিরেট গোলকটা যে আধানটা ধরে রাখবে বাইরের পৃষ্ঠে, ফাঁপা গোলকটাও সেই একই পরিমাণ আধান বাইরের পৃষ্ঠে ধরে রাখবে। এরপর যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে একটা বিশেষ অবস্থা আছে, স্পেশাল কেস, যেখানে কিন্তু ফাঁপা পরিবাহীর ভিতরের পৃষ্ঠে, মানে এই যে ভিতরের পৃষ্ঠেও কিন্তু আধান থাকতে পারে। তো সেটা আমরা কিভাবে দেখব? ধরে নেওয়া যাক এটা একটা ফাঁপা গোলক, এটা একটা ফাঁপা গোলক। তো এর ফাঁপা গোলকটার আমি কেন্দ্রে একটা চার্জ রাখলাম, প্লাস কিউ চার্জ আমি কেন্দ্রে রাখলাম। তো যদি প্লাস কিউ চার্জ যদি আমি কেন্দ্রে রাখি, এটা একটা ফাঁপা পরিবাহী গোলক, তো এখানে ইন্ডাকশন ঘটবে, আবেশ ঘটার ফলে এইখানে এই পৃষ্ঠে মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে, মানে ভিতরের পৃষ্ঠে মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে এবং বাইরের পৃষ্ঠে প্লাস কিউ চার্জ ইনডিউসড হবে আবেশের দরুন। ঠিক আছে, এরপর এই ধাপটাতে যদি আমি এই বাইরের পৃষ্ঠের চার্জটাকে, এখানে ভিতরের পৃষ্ঠে চার্জ রয়েছে প্লাস, মানে ভিতরের কেন্দ্রের চার্জ রয়েছে প্লাস কিউ এবং ভিতরের পৃষ্ঠে চার্জ রয়েছে মাইনাস কিউ। তো বাইরের পৃষ্ঠটাকে যদি আমি টাচ করি অথবা গ্রাউন্ড করে দিই, তাহলে প্লাস কিউ চার্জটা আমাদের দেহ দেয়া অথবা এই কন্ডাক্টিং ওয়্যারটা থ্রু দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। এরপর কি করব? এরপর ফাঁপা গোলকের কেন্দ্রে রয়েছে প্লাস কিউ আর ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠে রয়েছে মাইনাস কিউ। এরপরে আমাদের যে গ্রাউন্ড যে সিস্টেমটা ছিল, এই গ্রাউন্ড সিস্টেমটাকে আমি সরিয়ে নিলাম, তাহলে ভিতরের পৃষ্ঠে চার্জ চলে এলো মাইনাস কিউ। তাহলে এরকম ভাবে আমরা ফাঁপা পরিবাহীর ভিতরের পৃষ্ঠে কিন্তু আধান রাখতে পারছি। মাথায় রাখতে হবে যতক্ষণ অবধি এই চার্জটাকে আমি কি চার্জ করবো, এই চার্জটাকে আমি বলবো ইনডিউসিং চার্জ, আবেশী আধান। যতক্ষণ অবধি এই ইনডিউসিং চার্জটা প্রেজেন্ট থাকবে ততক্ষণ অবধি কিন্তু ভিতরের পৃষ্ঠে আধানটা থাকবে। যেই আমি ইনডিউসিং চার্জটাকে সরিয়ে নেব, মানে প্লাস কিউটাকে যে আমি সরিয়ে নেব এখান থেকে, সেই ভিতরে যে মাইনাস কিউটা ছিল ওটা বাইরের পৃষ্ঠে আবার চলে আসবে। ঠিক আছে, তাহলে এরকম করে ফাঁপা পরিবাহীর ভিতর পৃষ্ঠে আমি আধান রাখতে পারি। এরপর পড়ব তড়িৎ পর্দা বা ইলেকট্রিক স্ক্রিন। অনেক সময় এটাকে তড়িৎ আচ্ছাদনও বলা হয়ে থাকে। তো তড়িৎ আচ্ছাদন বা ইলেকট্রিক স্ক্রিন কি না, কোনো আবদ্ধ স্থানকে এমনভাবে কোনো ব্যবস্থার দ্বারা যদি আলাদা করা যায় যাতে ওই স্থানে বাইরের কোনো আধানের প্রভাব বিস্তার না করতে পারে, তাহলে ওই ব্যবস্থাকে তড়িৎ পর্দা বলে। মানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা মেটালিক বাক্স, ধাতব বাক্স। এই ধাতব বাক্সের মধ্যে তড়িৎ আধানের কোনো কিন্তু প্রভাব বিস্তার করতে পারবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে যদি কোনো একটা আহিত বস্তুকে এই ধাতব বাক্সের কাছে আনা হয়, তাহলে ইন্ডাকশনের দরুন যে এখানে চার্জ সৃষ্টি হবে, সেই চার্জটা কিন্তু এর বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, ভিতরের পৃষ্ঠে কিন্তু চার্জটা অবস্থান করবে না। তাহলে যদি বাইরের পৃষ্ঠে চার্জ অবস্থান করে, তাহলে ভিতরের পৃষ্ঠটা হচ্ছে আধানের প্রভাব মুক্ত, মানে ভিতরের পৃষ্ঠে কোনো আধানের প্রভাব থাকবে না। তো এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে তড়িৎ পর্দা। তো এই তড়িৎ পর্দা এটাকে ব্যবহার করা হয় অনেক সময় বিভিন্ন যে সুবেদী যন্ত্রপাতি রয়েছে, যেরকম স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র, এটাকে বাহ্যিক প্রভাব থেকে, তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখার জন্য বিভিন্ন সেন্সিটিভ ইলেকট্রিক ডিভাইস গুলোকে এই ব্যবস্থার সাহায্যে বাহ্যিক তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখা হয়। এছাড়াও কি ব্যবহার? রেডিও সেট, ক্যাথোড রশ্মি টিউব, টেলিভিশন টিউব ইত্যাদিতে ব্যবহৃত টিউবের ভিতরের দেয়ালে একটি পরিবাহী আস্তরণ দেওয়া থাকে। এই আস্তরণটা তড়িৎ পর্দা হিসাবে কাজ করে, মানে ভিতরের জায়গাটা যাতে বাহ্যিক কোনো আধানের যে প্রভাব সেটা যাতে ভিতরের আমাদের যে সারফেস রয়েছে সেখানে যাতে না থাকে। তো এই ব্যবস্থাটাই হচ্ছে আমাদের তড়িৎ পর্দা। এরপর আমরা পড়বো হচ্ছে তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া। তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া, তো ফার্স্টে আমাদের জানতে হবে তীক্ষ্ণাগ্র পরিবাহী কি না। এটা একটা আমাদের পরিবাহী, এটা ইনসুলেটরটা। তো এই পরিবাহীর এই এন্ডটা হচ্ছে তীক্ষ্ণ, এই এন্ডটা হচ্ছে তীক্ষ্ণ, তো এটা হচ্ছে তীক্ষ্ণাগ্র। অনেক সময় সূচিমুখও বলা হয়, সূচিমুখ। তো এখানে কি হচ্ছে না, এখানে দেখা যাবে, আমরা জানি যে ডিস্ট্রিবিউশন অফ চার্জ প্রপোর্শনাল টু 1 বাই রেডাই অফ কার্ভেচার অফ দি সারফেস। তার মানে হচ্ছে
যে এখান থেকে পড়েছিলাম সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, মানে বক্রতা যত বেশি হবে তত সেই জায়গাতে চার্জ বেশি পরিমাণে জমা হবে, বেশি পরিমাণে চার্জ অ্যাকুমুলেটেড হবে। যত বক্রতা বেশি হবে তত সেই জায়গাতে চার্জ বেশি পরিমাণে জমা থাকবে। তাহলে পয়েন্টেড যে জায়গাগুলো সেখানে বক্রতা খুব বেশি, তাহলে এখানে খুব বেশি পরিমাণ চার্জ কিন্তু জমা হবে, এখানে বেশি পরিমাণ চার্জ অ্যাকুমুলেটেড হবে। এখানে বক্রতা বেশি, সেখানে বেশি পরিমাণ চার্জ অ্যাকুমুলেটেড হবে। তো এর ফলে কি হয়, এর ফলে এই যে এই জায়গার যে বায়ুকণা ধূলিকণা রয়েছে, এই যে কাছাকাছি পয়েন্টের যে জায়গাটা, পয়েন্টের জায়গার কাছাকাছি জায়গার বায়ুকণা বা ধূলিকণা, সেগুলোতে প্রবল ইন্ডাকশন হয়, প্রবল আবেশ ঘটে। তো প্রবল আবেশ ঘটার দরুন কি হয়, প্রবল আবেশ ঘটার দরুন এইখানে এই একটা আমি কণা ধরলাম, তার এই প্রান্তটা নেগেটিভ আর এই প্রান্তটা পজিটিভ হয়ে যাবে। যেটা সামনের প্রান্ত সেটা নেগেটিভ হবে ইন্ডাকশনের দরুন, এবং যেটা দূরের প্রান্ত সেটা পজিটিভ হয়ে যাবে, সেম চার্জ হয়ে যাবে ইন্ডাকশনের দরুন। এরপর কি হবে, এর ফলে এই যে মলিকিউলসটা বা এই যে কণাটা, এই কণাটা আকৃষ্ট হয়ে আসবে হচ্ছে সূচিমুখের দিকে। তো যে আকৃষ্ট হয়ে সূচিমুখের দিকে আসবে, কারণ আমরা জানি যে আগে আবেশ হয় তারপরে আকর্ষণ হয়, তার আগে আবেশ হলো, যে নেগেটিভ পজিটিভ চার্জ এলো, এরপরে আকর্ষিত হয়ে সে সূচিমুখের দিকে আসবে। তো সূচিমুখের দিকে আসার পর নেগেটিভ চার্জ আর এই পজিটিভ চার্জ কি হবে, নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জ নিউট্রালাইজ হয়ে যাবে, মানে এই নেগেটিভ চার্জ আর এই পজিটিভ চার্জ নিউট্রালাইজ হয়ে গেল। দিয়ে পর পড়ে থাকবে কি, দিয়ে পর পড়ে থাকবে অনলি পজিটিভ চার্জ। তো এই যে পজিটিভ চার্জ আর এই পজিটিভ চার্জের উপর কি হবে, বিকর্ষিত হবে। তো বিকর্ষিত হয়ে সে দূরের দিকে চলে যাবে, তাহলে এটা দূরের দিকে চলে যাবে। তো এরকম ফিনোমেনা ঘটতে থাকবে, এবং এরকম ফিনোমেনা ঘটার সাথে সাথে কি হবে, সাথে সাথে দেখলে এইখানে যে পজিটিভ চার্জটা ছিল সূচিমুখে, সেটা কিন্তু প্রশমিত হয়ে গেল এই নেগেটিভ চার্জের দ্বারা। তাহলে সূচিমুখের যে আধানটা সেটাও ধীরে 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 কমতে থাকবে, বা সূচিমুখের আধানটা ক্ষরিত হতে থাকবে। তো এই যে অ্যাকশন, এই অ্যাকশনটা হচ্ছে অ্যাকশন অফ পয়েন্টস। ঠিক আছে, তাহলে এখানে যদি বলা হয় যে সূচিমুখের যে আমাদের চার্জগুলো রয়েছে, তো সেই চার্জগুলো আস্তে আস্তে কমতে থাকছে, এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি সূচিমুখের তড়িৎমুক্ষণ ক্রিয়া। সূচিমুখের তড়িৎ মুক্ষণ ক্রিয়া, অনেক সময় এটাকে বলা হয় ডিসচার্জিং অ্যাকশন অফ পয়েন্টস, ডিসচার্জিং অ্যাকশন অফ পয়েন্টস বলা হয়। তো এই ডিসচার্জ যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের যে পরিবাহী সেটা গোল হতে হবে। ঠিক আছে, যদি গোল হয় তাহলে কিন্তু ডিসচার্জ হবে না, কারণ গোল অবজেক্টের আমরা জানি কি, যদি ইউনিফর্ম হয় তাহলে সিগমাটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং যদি সিগমাটা কনস্ট্যান্ট হয় তার মানে সমস্ত জায়গাতে আধান সমপরিমাণে জমা থাকবে, তাহলে কিন্তু আমাদের যে ক্ষরণটা বা যে তড়িৎমুক্ষণ সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এরপর পড়বো আমরা বজ্রবহ বা বজ্র নিবারক। বজ্রবহ বা বজ্র নিবারক পড়ার জন্য আমাদের একটু জানতে হবে যে মেঘ মেঘ তড়িদাহিত হয় বা মেঘে কিভাবে চার্জ ক্রিয়েটেড হয়। তো মেঘে সাধারণত মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি এবং পৃথিবী পৃষ্ঠে অবস্থিত তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রশ্মি বায়ুকণা ও জলকণাগুলিকে আহিত করে। মেঘের মধ্যে যে জলকণাগুলি অবস্থিত সেগুলিকে গুলো চার্জড হয়ে যায়। এছাড়া মেঘের মধ্যে পারস্পরিক ঘর্ষণের ফলেও কিন্তু মেঘের জলকণাগুলি আহিত হয়ে পড়ে। এই আধান ধনাত্মক এবং ঋণাত্মক উভয় প্রকারেরই হতে পারে। তো দেখা যায় যখন কোনো তড়িদাহিত মেঘে চার্জের পরিমাণ খুব বেশি হয়ে গেলে, তো পৃথিবী পৃষ্ঠ এবং এই চার্জড মেঘ তার মধ্যে তড়িদাবেশ সৃষ্টি হয়। তো তড়িদাবেশ সৃষ্টি হওয়ার ফলে এই চার্জড মেঘ এবং পৃথিবী পৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য প্রচুর বেড়ে যায়, যার ফলে তড়িৎ মোক্ষণ ঘটে, ডিসচার্জ। এবং এই যে ঘটনা এটাকে বলা হয় কি বজ্রপাত বা লাইটনিং। তো এই যে বিভব পার্থক্য আমাদের পৃথিবী পৃষ্ঠ এবং আহিত মেঘের মধ্যে,
সেটা প্রায় 2 × 10⁻⁷ থেকে 10⁸ ভোল্ট এর কাছে হয়ে যায়। ঠিক আছে, তো উঁচু বাড়ি আবার আবার কি হয়, এই যে বজ্রপাত হয়, বজ্রপাতের ফলে আমাদের চার্জ মেঘ এবং পৃথিবী পৃষ্ঠের মধ্যে যে তড়িৎ মোক্ষণ ঘটে, তার ফলে কিন্তু একটা তীব্র তড়িৎ প্রবাহ হয়ে থাকে। এই তীব্র তড়িৎ প্রবাহটা যে পথে সর্বাপেক্ষা বাধা কম, সেই পথই অবলম্বন করে। এজন্য লম্বা গাছ, তারপরে বাড়ি, উঁচু বাড়ি, এগুলোতেই সাধারণত কিন্তু বজ্রপাত ঘটে। ঠিক আছে, তো কোনো উঁচু বাড়িকে বজ্রপাত থেকে রক্ষা করার জন্য বজ্রবহ বা লাইটনিং কন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। তো বজ্রবহ বা লাইটনিং কন্ডাক্টর কি? লাইটনিং কন্ডাক্টর হচ্ছে এটি হলো একটি বাড়ির বাইরের দেয়ালে আটকানো একটি লম্বা পুরু তামার পাত। এর নিচের প্রান্ত মাটির নিচে গভীরভাবে পোঁতা থাকে এবং উপরের প্রান্ত বাড়ির সবচেয়ে উঁচু অংশের চেয়েও কিছুটা উঁচুতে থাকে, এবং যে পাতটার উপরের প্রান্তে কয়েকটি সূচি মুখ থাকে। ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা দণ্ড, তামার দণ্ড বা একটা পরিবাহী দণ্ড। তো তার উপরের প্রান্তে সূচি মুখ আছে, এটা হচ্ছে তীক্ষ্ণাগ্র সূচি মুখ, এবং এই তামার দণ্ডের সাথে কানেকশন করা আছে সেই কানেক্টিং ওয়্যার মাটির নিচে গভীরভাবে পোতা আছে, মানে বেসিক্যালি এটা গ্রাউন্ড করে দেওয়া আছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের কি বজ্রবহ বা লাইটনিং কন্ডাক্টর। ঠিক আছে, তো বজ্রবহতে কিভাবে আমাদের বজ্র নিবারকও বলা হয় এটাকে, তো বজ্রবহ কিভাবে আমাদের কাজ করে বা বজ্রবহের সাহায্যে আমরা কি করতে পারি সেটা এখানে দেখা যায়। তো এখানে কি হবে না, যেহেতু চার্জড মেঘ মানে তড়িদাহৃত মেঘ, সেহেতু এটা পজিটিভলি চার্জড হওয়ার জন্য আবেশের দরুন এখানে নেগেটিভলি চার্জ জমা হবে, সূচিমুখে প্রচুর পরিমাণ নেগেটিভলি চার্জ জমা হবে, এবং নেগেটিভলি চার্জ জমা হওয়ার দরুন এর যে আশেপাশে যে ধূলিকণা বা বায়ুকণা রয়েছে, সেগুলো ইন্ডাকশনের দরুন পজিটিভ হয়ে যাবে এই দিকটা, আর এই দিকটা হয়ে যাবে নেগেটিভ, এবং সেগুলো যখন সূচিমুখের কাছে আসবে তখন পজিটিভ আর নেগেটিভ এরা নিউট্রালাইজ হয়ে পড়ে থাকবে অনলি নেগেটিভ, এবং এই নেগেটিভটা আবার এই সূচিমুখের অবস্থিত নেগেটিভের সাথে বিকর্ষিত হয়ে মেঘের দিকে চলে যাবে। তো এরকম ভাবে আমি ধরে নিতে পারি নেগেটিভ চার্জগুলো মেঘের দিকে যাচ্ছে। তো নেগেটিভ চার্জগুলো যদি মেঘের দিকে এরকম করে যায়, তাহলে মেঘে অবস্থিত পজিটিভ চার্জকে এই নেগেটিভ চার্জ কি করবে, কিছুটা হলেও প্রশমিত করে দেবে। তো আমি ধরে নিচ্ছি এই চার্জগুলো প্রশমিত হয়ে গেল, তাহলে মেঘের যে আধান সেটা কিছুটা হলেও কমে গেল। তো যদি মেঘের আধানটা কমে যায়, তাহলে পৃথিবী পৃষ্ঠ এবং মেঘের মধ্যে যে বিভব পার্থক্যটা সেটাও একটু কমে যাবে। তো যদি এই বিভব পার্থক্যটা কমে যায়, তাহলে তড়িৎ মোক্ষণ হওয়ার চান্সটাও কিন্তু কমে যাবে। তাই আমি এটাকে বলতে পারি বজ্রবহকে বজ্র নিবারক বলা হয়, বা বজ্র মানে যাতে না হয় তার এটা একটা ব্যবস্থা, বজ্রপাত যাতে না হয় তার জন্য এটার একটা ব্যবস্থা। ঠিক আছে, তো সূচিমুখের ক্রিয়া সত্ত্বেও বজ্রপাত যদি ঘটে থাকে, মানে যদি এই রকম ওয়েতে মেঘটা প্রশমিত হয়ে যাচ্ছে, তাও যদি প্রচুর বিভব পার্থক্য হয়ে থাকে পৃথিবী পৃষ্ঠ এবং আহিত মেঘের মধ্যে, তো এই বজ্রপাতকে আমরা কিভাবে ডিল করব, কিভাবে এটা আমরা সূচিমুখ বা যে বজ্রবহ রয়েছে তার মধ্যে দিয়ে কিভাবে এটা মাটিতে যাবে, না কি হয় তখন এই যেহেতু সূচিমুখটাতে খুবই চার্জ বেশি রয়েছে, তার জন্য এই তামার পাতের মধ্যে দিয়ে কি হবে না এই বজ্রপাতটা মাটির মধ্যে চলে যাবে, ফলে কি হবে বাড়ির কোনো ক্ষতি হবে না, এবং সূচিমুখের যে পাতটি সেটি হচ্ছে আমাদের এখানে বজ্রবহ। ঠিক আছে, ঠিক আছে, এরপর আমাদের পড়তে হবে ভালো বজ্রবহের গুণাবলী। তো ভালো বজ্রবহের গুণাবলী হচ্ছে তামার পাতের উপরের মুখে বেশ কয়েকটি সূচিমুখ থাকতে হবে, এখানে কিন্তু অনেকগুলি সূচিমুখ থাকতে হবে।
আর কি, আর যে যে তড়িৎ মোক্ষণ হচ্ছে, মানে যদি বজ্রবহের মধ্য দিয়ে আমাদের তড়িৎ মোক্ষণ হয়, তাহলে নিশ্চয়ই প্রচন্ড তাপ উৎপন্ন হতে পারে। তো সেই তাপে যাতে না ওই তামার পাতটা গলে যায়, এই পাত যেন অবিচ্ছিন্ন হয়, মানে যেটা সূচিমুখ থেকে আমাদের মাটিতে চলে যাচ্ছে গ্রাউন্ডে যে ওয়্যার, তো এটা যেন অবিচ্ছিন্ন হয়, মানে যেন কোথাও কাটা না থাকে। আর লাস্ট হচ্ছে এই নিচের পাতটিতে, মানে নিচের প্রান্তটা মাটির নিচে গভীরভাবে পোঁতা থাকতে হবে। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল ও বিপজ্জনক স্থান। বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থলগুলি হলো লোহার কাঠামোতে নির্মিত বাড়ি, বজ্রবহযুক্ত বাড়ি, বা মাটির সাথে সংযোগ আছে এমন ধাতব আচ্ছাদনযুক্ত গাড়ি। এখানে মাটির সাথে সংযোগ আছে এমন ধাতব আচ্ছাদনযুক্ত গাড়ি, এখানে এটা দেখা যাচ্ছে যে আমরা ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং করেছি বা তড়িৎ আচ্ছাদন। যদি এটা একটা আমাদের কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরের মধ্যে যদি এটা একটা ক্যাভিটি হয়, তো এই ক্যাভিটিতে ইলেকট্রিক ফিল্ড হবে 0। ইলেকট্রিক ফিল্ড পড়ার সময় আমরা বুঝবো। এবং এই ক্যাভিটিটা, এটা কিন্তু আমাদের ফ্রি ফ্রম এনি এক্সটার্নাল চার্জ, তার যে ইফেক্ট তার থেকে কিন্তু ফ্রি হয়, এটা আমরা জানি। তো যদি একটা মাটির সাথে সংযোগ আছে এমন ধাতব আচ্ছাদনযুক্ত গাড়ি হয়, তার ভিতরে যদি কোনো মানুষ থাকে এবং তখন যদি বজ্রপাত হবে এরকম কন্ডিশন, তো সেখানে ওর গাড়ির ভিতরে থাকাই কিন্তু বেটার। কারণ যদি বাই চান্স বজ্রপাত হয় গাড়িতে, তাহলে গাড়ির বাইরের পৃষ্ঠ দিয়ে কিন্তু আধান মাটিতে চলে যাবে এবং যে তড়িৎটা সেটা কিন্তু গাড়ির বাইরের পৃষ্ঠ দিয়ে কিন্তু ভিতরে চলে যাবে। এক্ষেত্রে গাড়ির ভিতরে যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম কোনো বিপদ হবে না। অপরপক্ষে উঁচু গাছ, টেলিগ্রাফ ও টেলিফোন পোস্ট, তারের জাল, উঁচু মাটির দেয়াল ইত্যাদি কিন্তু বজ্রপাতের সময় বিপজ্জনক স্থান।